নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। ৪ঠা মে এই রাজ্যে পরিবর্তন হয়ে যাওয়ার পর এক শ্রেণীর মানুষ কিন্তু অত্যন্ত দুঃখী হয়েছিলেন। তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি যতদিন ক্ষমতায় ছিলেন ডেইলি বেসিসে যেভাবে কার্টুনগিরি করতেন, যেভাবে মিম জোগাড় করে দিতেন, যেভাবে কন্টেন্ট ক্রিয়েটারদের সংসার চালাতে সাহায্য করতেন, তো সেই কার্টুনগিরি তো আর দেখতে পাওয়া যাবে না। এরপর তো তিনি ঘরে ঢুকে যাবেন, তাহলে কি হবে? কিন্তু দেখুন, একটা কথা আমি আপনাদের বারবার বলেছিলাম যে এই তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয়। একগুচ্ছ ভাঁড় এবং অত্যন্ত দুর্নীতিপরায়ণ লোক একসঙ্গে হয়েছে এবং এদের একটাই লক্ষ্য ছিল, একদিকে ভাঁড়গিরি করা আর অন্যদিকে বেসিক্যালি গরিব মানুষের পেটে লাথ মেরে নিজেদের পকেটের উন্নয়ন করা। সুতরাং সেই জায়গা থেকে সামগ্রিকভাবে একটা দলের মধ্যে যদি এরকম জিনিস থাকে, তাহলে আলটিমেটলি সেটাকে চিড়িয়াখানা ছাড়া আর কিছু বলা উচিত নয়। আর ঠিক সেই জিনিসটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে, যে ঘটনাগুলো ঘটছে এবং সমস্ত নেতানেত্রী মিলে যে কার্টুনগিরিগুলো করে যাচ্ছে, তাতে ওই মিম কন্টেন্টের কোনো রকম কোনো অভাব হচ্ছে না। এক এক করে বললেই আপনাদের সামনে সমস্ত ছবিটা স্পষ্ট হয়ে যাবে যে দলটার ঠিক কী অবস্থা হয়ে দাঁড়িয়েছে। প্রথমেই যাকে নিয়ে কথা বলবো, তিনি হচ্ছেন এই আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় পদে বসে থাকা, যাকে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিনায়কত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে না বললে তৃণমূল কংগ্রেসের যারা মুখপাত্র ছিলেন, যারা ওই চ্যাংড়া ব্যাংড়া নেতা ছিলেন, তাদের দিন চলতো না। সেটা না বললে এদের কপালে অশেষ দুঃখ ছিল। তো সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি ক্ষমতার দর্পে, যিনি ক্ষমতার অহংকারে সাধারণ মানুষকে, যারা এদের অন্যায়ের প্রতিবাদ করেছে, বারবার পুলিশ প্রশাসন দিয়ে চূড়ান্ত হেনস্থা করেছে, যেখান থেকে আমরাও মুক্ত পাইনি। কিন্তু মুশকিল হচ্ছে যে কায়দায়, যে স্ট্র্যাটেজিতে তিনি ভুয়ো কেস দিতেন, এবার ঠিক সেই স্ট্র্যাটেজিতেই তার বিরুদ্ধে আসল কেস হয়ে যাচ্ছে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি এবার দেশদ্রোহিতার দায়ে এফআইআর দায়ের হয়ে গেল, এবং সেটাও এখানে সেখানে নয়, একবারে খোদ তার পাড়াতে ভবানীপুরের থানায়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে খবরটা আসছে সেটা হচ্ছে পুলিশ এই এফআইআরটি অ্যাকসেপ্ট করেছে এবং এটা নিয়ে প্রসিডিং শুরু হয়ে গেছে। অর্থাৎ এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে টানা হেঁচড়া শুরু হবে, তিনি দেশদ্রোহী কি দেশদ্রোহী নন সেই ব্যাপারটাকে ইনভেস্টিগেট করার জন্য। এর আগেই আপনারা জানেন যে দাঙ্গা লাগানোর দায়ে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ওই বিধাননগর সাইবার ক্রাইম থানা, সেখানে কিন্তু এফআইআর হয়েছে। যদিও তার রক্ষা কবচ আছে, কিন্তু পুলিশ যে কোনো দিন যে কোনো মুহূর্তে তার বাড়িতে যেতে পারে বা তাকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। খুব একটা স্বস্তির দিন যাচ্ছে না। কিন্তু ভবানীপুরের কেসটা কি হলো, যেটুকুনি খবর পাচ্ছি, স্থানীয় এক মানুষ জনৈক অর্ণব কান্তি দাস, তিনি একটি এফআইআর করেছেন এবং সেই এফআইআরে তিনি রেফারেন্স পয়েন্ট দিয়েছেন 2রা মে এক্সে, অর্থাৎ যেটা আগে টুইটার বলে আমরা জানতাম, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা মারাত্মক পোস্টকে ঘিরে। এবং পরিষ্কারভাবে তিনি সেখানে বলেছেন যে এখানে অভিষেক ব্যানার্জি সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতির পক্ষে ক্ষতিকর এমন একটি পোস্ট তিনি করেছেন, যেটা একজন ল মেকার হিসেবে, একজন সাংসদ হিসেবে তিনি কিন্তু এটা করতে পারেন না। একজন সাধারণ মানুষ করলে তাও না হয় আমরা ভাবতে পারতাম, কিন্তু অভিষেক ব্যানার্জির মতো এমপি সেখানে সামগ্রিক গুজরাটি সম্প্রদায়কে গ্যাং, অর্থাৎ অপরাধী চক্র বলেছেন। একটা সম্প্রদায়কে, একটা রাজ্যের মানুষকে এইভাবে দাগিয়ে দেওয়া এবং তাদের বিরুদ্ধে প্রচণ্ড রকমের একটা হিংসার পরিবেশ তৈরি করা, সেটা কিন্তু মারাত্মক রকমের অপরাধ। এবং সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে রাজনৈতিক এবং সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর উদ্দেশ্যেই অভিষেক ব্যানার্জি এটা করেছিলেন। যদি 4 তারিখ উল্টো ফলাফল হতো, অর্থাৎ 4 তারিখ তৃণমূল কংগ্রেস জিতে যেত, তাহলে গুজরাটি সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন, এবং তাদের বহু মানুষ কিন্তু এই কলকাতাতেও স্বয়ং ওই ভবানীপুরেই থাকেন, তাদের উপর কিন্তু এই তৃণমূলের গুন্ডা বাহিনী বা সাধারণ মানুষ খেপে গিয়ে অ্যাটাক করে দিতে পারত। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জায়গাটা তৈরি করেছেন। এর পাশাপাশি যেটা আরও মারাত্মক, যে জায়গাটা সবথেকে ইম্পর্ট্যান্ট এই এফআইআরে, সেখানে বলা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে তার জায়গাটা বলতে গিয়ে সরাসরি কেন্দ্র সরকার ও রাষ্ট্রীয় ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে বসেছেন, এবং সেটা তিনি একটা পোস্টে করেননি। দিনের পর দিন তার বক্তব্য, তার পোস্টে সেই ছবিটাই কিন্তু স্পষ্ট হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাষ্ট্রবিরোধী মানসিকতার বহিঃপ্রকাশ ঘটছে। সুতরাং এই এফআইআর গ্রহণ করা হোক এবং পুলিশ যথাযথভাবে তদন্ত করে এটা দেখুক। এবার
যদি কারোর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মানসিকতার বহিঃপ্রকাশের এই ধরনের মামলা হয়, পুলিশ তো সেই এফআইআর ফেলে রাখতে পারে না। ফলে সেই এফআইআরটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়েছে। এবার অভিষেক ব্যানার্জি কী করবে? আবার ওই মাতাল কল্যাণকে দিয়ে হাইকোর্টে ছুটবেন, নাকি তার ওই পেয়ারের এক আইনজীবী বন্ধু ছিল না, তার হয়ে সবাইকে ধমকানি চমকানি দিত, তোলাবাজি করত, আমাদের নামে নোটিশ পাঠাতো, দেখে নেবো, হুমকি দিত নোটিশের মাধ্যমে? সেই কি বসু একটা ছিল, সেই মালটা আসবে নাকি? সে যা করবে করুক। কিন্তু অভিষেক ব্যানার্জি কেন অ্যারেস্ট হচ্ছেন না, এই প্রশ্ন যারা করছেন তারা কিন্তু একটা জিনিস বুঝে রাখুন, যে পাপ অভিষেক ব্যানার্জি গত 15 বছর ধরে করেছে, যে ক্ষমতার দম্ভ প্রকাশ করেছে, যেভাবে মানুষের উপর অন্যায় অত্যাচার করেছে, মানুষ এবার স্বাধীনতা পেয়েছে, মানুষ এবার ক্ষমতার স্বাদ পেয়েছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ, নতুন সরকার এসে এই রাজ্যের পুলিশকে কিন্তু হাত খুলে দিয়েছে, স্বাধীনভাবে কাজ করার জায়গা দিয়েছে। ফলে অভিষেক ব্যানার্জি সে যত বড় হোমরা চোমরাই নিজেকে মনে করুক না কেন, আলটিমেটলি মানুষের কাছে তার গুরুত্ব কিন্তু সেইভাবে কিছু নেই, এবং তার বিরুদ্ধেও এখন এফআইআর করতে মানুষ একবারও ভাবছে না। এই জায়গাটা হয়ে দাঁড়িয়েছে। তবে শুধু এখানেই তৃণমূল কংগ্রেসের কার্টুনগিরি বা চিড়িয়াখানাগিরি শেষ হচ্ছে না। বললাম না, চারখানা পরপর স্টোরি দেখাবো আজকে, প্রত্যেক জায়গা থেকেই বুঝতে পারবেন কেন এদেরকে চিড়িয়াখানা, কেন এদেরকে ভাঁড় বলছি আমি। 2 নম্বর যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে এদের ওই দুজন সাংসদ আছে, একজনের নাম কাকলি ঘোষ দস্তিদার আর একজনের নাম কল্যাণ ব্যানার্জি, দুজনের মধ্যে লেগে গেছে, এবং সেই জায়গায় পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে এই দলের মধ্যে আরও অনেক কিছু বেরোতে শুরু করবে, আরও অনেক মজার কন্টেন্ট কিন্তু পেয়ে যাবেন। কীরকম? আজকে আপনারা গতকালই জানেন যে এই কাকলি ঘোষ দস্তিদার তিনি সমস্ত তৃণমূলের পদ ছেড়ে দিয়েছেন, তারপরে কল্যাণ একের পর এক কথা তাকে বলে যাচ্ছেন। উল্টো দিকে কাকলি এখন চলে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সভাতে, সেখানে ভালো তৃণমূল সাজার চেষ্টা করেছেন, কারণ ওদিক থেকে শ্রমিক ভট্টাচার্য আবার সিগন্যাল দিয়েছে ভালো তৃণমূলের জন্য জায়গা ফাঁকা আছে। আর সেই জন্য কাকলি আবার খুব চেগে গিয়ে রাত্রিবেলায় বিজেপি নেত্রী কেয়া ঘোষকে কেমন আছো গো করে নেকুপুসুগিরি করতে শুরু করে দিয়েছেন। এইসব যখন চলছে, তার মাঝখানে হঠাৎ করে কাকলি ঘোষ দস্তিদার কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে খোদ লোকসভা সংসদের বিরুদ্ধে স্পিকার ওম বিড়লাকে একটা চিঠি করে দিয়েছেন, এবং সেখানে ভয়ঙ্কর অভিযোগ, সেটা হচ্ছে কল্যাণ ব্যানার্জি সংসদের মধ্যে মৌখিক হেনস্থা করছে কাকলি ঘোষ দস্তিদারকে। এবং এটা শুধু একবারই হয়েছে এরকম নয়, বারবার লোকসভার ভেতরেই তার মৌখিক হেনস্থার মুখে কাকলি ঘোষ দস্তিদারকে পড়তে হয়েছে। এবং সেখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ লাইন কাকলি ঘোষ দস্তিদার জুড়ে দিয়েছেন, সেটা হচ্ছে মহিলা এমপি মানেই তাদের বিরুদ্ধে নারী বিদ্বেষী মনোভাব দিনের পর দিন এই কল্যাণ ব্যানার্জি দেখিয়ে গেছেন। এবং এটা কাকলি ঘোষ দস্তিদার বোধহয় না লিখলেও চলতো, কেননা কিছুদিন আগেই ওই মহুয়ার সঙ্গে কি একটা ঝামেলা হয়েছিল না কল্যাণের, সেটার জন্য কল্যাণকে সব কিছু থেকে সরিয়ে দিয়েছিল, সেটা নিয়ে আবার কল্যাণের খুব গুস্সা হয়েছিল। তো সেই কিট নেতাকে এবার কাকলি ঘোষ একদম মাননীয় স্পিকারের কাছে অভিযোগ ঠুকে দিয়েছেন। এখন নারী বিদ্বেষী মৌখিক হেনস্থা, বারবার হেনস্থা, এরকম ভয়ঙ্কর অভিযোগ হলে মাননীয় স্পিকার ওম বিড়লা কি এই চিঠি নিয়ে চুপ করে বসে থাকবেন কি থাকবেন না, সেটা তো ভবিষ্যতের গর্বে। কিন্তু এসব শোনার পর কল্যাণ কি বলছে? কল্যাণ আবার কাকলির পোল খুলতে ব্যস্ত হয়ে পড়েছে। তিনি পরিষ্কারভাবে বলেছেন নারদায় টাকা নেওয়ার কথা, তিনি পরিষ্কারভাবে বলেছেন তৃণমূল কংগ্রেসের মধ্যে সিন্ডিকেট কালচারটা কার হাত দিয়ে তৈরি হয়েছে, রাজার হাত থেকে এটা তৈরি হয়েছিল, অর্থাৎ সোজাসুজি তীর কিন্তু কাকলির দিকে, যে বাবু আজকে তুমি সাধু সাচ্য বটে, বিজেপিতে যাওয়ার পথ খোলা আছে সেই জন্য এরকম করছো, কিন্তু আলটিমেটলি তুমি একটা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত এমপি, এবং তোমাকে এতদিন দুধ কলা দিয়ে তৃণমূল পুষেছে। তাহলে যদি এখানে সংসদ ভবনে দেখা যায় যে কল্যাণ বেকায়দায় পড়ে গেছে, তাহলে কাকলির পোল খুলতে এবার কি নাম নিয়ে সরাসরি কল্যাণ ময়দানে নামবে? অর্থাৎ একদিকে কাকলি গোষ্ঠী, একদিকে কল্যাণ গোষ্ঠী, এই খেয়েই এই মারামারি কি এবার তৃণমূলের সাংসদদের মধ্যে দেখা যাবে? সেই সম্ভাবনাটা কিন্তু ক্রমশ উজ্জ্বল হচ্ছে, এবং একে অপরের বিরুদ্ধে যে পরিমাণ কাদা ছোড়াছড়ি করছে, তার পিছনে আবার ওই মহুয়া টুহাও যেসব রয়েছে, তো তারা যদি এই জিনিসগুলো কন্টিনিউ করে, দেখতে খারাপ আমাদের মোটেই লাগবে না। আবারও বলছি, একটা নীতি আদর্শহীন দল তারা যদি শুধুমাত্র নিজেদের পকেটের উন্নয়নের জন্য এক জায়গায় হয়ে যায়, তাহলে এই ধরনের কার্টুন বৃত্তিই দেখা যায়, তার মধ্যে কোনো পলিটিক্যাল সিরিয়াসনেস কিছু থাকে না। অন্যদিকে আরও একটা মজার ঘটনা ঘটেছে, আর এক সাংসদ যিনি পাঁচিলে বহুদিন আগে পা তুলে বসে আছেন সেই আরজিকর কাণ্ডের সময় থেকে, যদিও এখনও দু নৌকায় পা নিয়ে চলছেন। একদিকে বলছেন মমতা ব্যানার্জির জন্য সব কিছু হয়েছে, খুব ভালো, হেন তেন এইসব মমতা ব্যানার্জির প্রশংসা চলছে, কেন যদি তাড়িয়ে দেয়, এখনও তো সিওরিটি আসেনি যে বিজেপিতে ঢুকতে পারবে কি পারবে না। অন্যদিকে আবার মমতার দলের বিরুদ্ধেও বলে যাচ্ছেন, তার নাম হচ্ছে সুখেন্দু শেখর রায়।
তৃণমূল আর থাকবে না, দলের কোনো ভবিষ্যৎ নেই। সোশ্যাল মিডিয়ার পোস্টের পরে ফের বিস্ফোরক সুখেন্দু শেখর রায়। তিনি যেসব টিভি চ্যানেলে এখন ইন্টারভিউ দিচ্ছেন, সেখানে পরিষ্কারভাবেই বলছেন যে তৃণমূল বলে ভবিষ্যতে আর কিচ্ছু থাকবে না। কেন? কেননা সুখেন্দু শেখর বাবুর বক্তব্য হচ্ছে যে দলের মধ্যে ওয়ান ওয়ে ট্রাফিক থাকতো, দল থেকে শুধু নির্দেশ আসতো, কোনো আলাপ আলোচনার কোনো জায়গা থাকতো না। কিন্তু সুখেন্দু বাবুকে একটাই প্রশ্ন, যে এই কথাগুলো তৃণমূল হেরে ভূত হয়ে যাওয়ার পর বলছেন কেন? এতদিন তো বলতেন তৃণমূল কংগ্রেস খুব গণতান্ত্রিক দল। মমতা ব্যানার্জি যখন দিনের পর দিন মিথ্যা কথা বলে গেছে যে আমার দলে গণতন্ত্র অধিষ্ঠান করে, দলের নেতাদের সঙ্গে আমি বৈঠক করে সিদ্ধান্ত নেব, সবার কথা শুনে চলতে হবে, তখন মুখোশটা কেন খুলে দেননি? তখন মুখোশটা খুললে একদিকে মমতার পুলিশ পিছনে লেগে যেত, আর আরেকদিকে দল থেকে তাড়িয়ে দিত, কিছু করে যাওয়ার থাকার জায়গা থাকতো না। সেই জন্য সুখেন্দুবাবু মুখ খুলেছেন। আর এই সুখেন্দুবাবু খুব সুইট লোক, জানেন তো। 2011-র আগে অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রীতিমতো বিষোদগার করে গেছেন। তারপর 2016 অবধিও সেটা হয়েছে। তারপর যখন দেখলেন যে হেরে ভূত হয়ে গেছে কংগ্রেস বলে এই রাজ্যে আর কিছু থাকবে না, ততদিন কংগ্রেস করতেন। উনি আর ওই নির্বেদ রায় দুজনে দুদিক থেকে অ্যাটাক করে যেতেন। সঙ্গে আরেকটা ছিল কি, ওই ওম প্রকাশ না কি নাম, পরবর্তীকালে সেও তৃণমূলে ঢুকেছিল। এখন তৃণমূলকে ধরে কোনো একটা জায়গাকার ওই ভিসি হয়ে গেছে। তো এই সব মালগুলো ছিল সব কংগ্রেসের। একদম মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করে যেত, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে খারাপ কিছু হয় না। যেই কংগ্রেস হেরে গেল, ব্যাস সাথে সাথে পটাস করে ডিগবাজি মেরে দিল, আর অমনি তৃণমূলের টিকিটে সব সাংসদ হয়ে গেল। মমতার এটা একটা খুব ভালো গুণ। মমতাকে যে যত গালাগাল দিয়েছে, তারপর মমতার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়েছে, দিদিমণি কান ধরছি, ক্ষমা করে দিন, আর জীবনে করবো না, তাদেরকেই তিনি আবার মন্ত্রী সাংসদ সমস্ত কিছু দিয়ে দিয়েছেন। তো এই সুখেন্দু শেখরও সেরকম লোক। এখন 2026-এর পর যেহেতু বুঝে গেছে যে আর তৃণমূলের কিছু হবে না, নিজের মুখেই বলছে, সেই জন্য এখন মমতার বিরুদ্ধে বলছে, যেমন তখন কংগ্রেসের বিরুদ্ধে বলতো। আর এদের এখন নীতি নৈতিকতা জেগে উঠেছে, আমরা যে দলে থাকতাম তাদের হয়ে বলতাম। তো যাই হোক, সে যে কথাটা বলেছে যে সেখানে কিছুতেই এটা থাকবে না, তার আরেকটা বড় কারণ হচ্ছে কোনো দলের মধ্যে দুটো পাওয়ার সেন্টার থাকতে পারে না। একসময় কংগ্রেসের ছিল, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এরপর চুপ করে গেছেন। তার মানে কি তিনি বলছেন যে ওই মমতা আর অভিষেক যতই পিসি ভাইপো হোক, দুটো পাওয়ার সেন্টার তৈরি হয়ে গেছিলো? কে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবে, কে রাজ্যটাকে চালাবে, কে আলটিমেটলি সিদ্ধান্ত নেবে, সেই ঠোকাঠুকিতে কি দলটা শেষ হয়ে গেছে? যেমন কংগ্রেসে থাকার সময় মমতা আর সোমেনের মধ্যে হতো, সেরকম জিনিস হয়ে গেছে। সেই প্রশ্নটা কিন্তু তিনি বলে দিচ্ছেন। এবং তিনি তার সঙ্গে আরেকটা কথাও বলছেন যে এই তৃণমূল কংগ্রেসকে যেরকম সিপিএমকে মানুষ তাড়িয়েছিল, ওরকমই একই জিনিস করেছে। 15 বছর ধরে মানুষ অনেক সহ্য করেছে, দিয়ে বলছে অনেক দেখলাম, এবার তোমরা বিদায় নাও। তাই এই সমস্ত কিছু থেকে কনক্লুশন করে তিনি ফাইনালি আসছেন এই সিদ্ধান্তে যে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই, তৃণমূল কংগ্রেস নামক দলটাই তিনি থাকছে না। অর্থাৎ যে কথা আমি নির্বাচনের আগে আপনাদের বারবার করে বলেছি যে নিশ্চিন্ত থাকুন, এই দলটাকে একবার ক্ষমতা থেকে যেতে দিন। 15 দিন না 15 মাস সেটা পরের প্রশ্ন, কিন্তু তৃণমূল কংগ্রেস থাকবে না, এদের ঝান্ডা ধরার লোক কেউ থাকবে না। সেই কথাটা ওই দলের ভেতর থেকে এবার লোকজন কিন্তু বলতে শুরু করে দিয়েছে। আর এইসবের মাঝখানে সব থেকে বিড়ম্বনা বাড়াচ্ছেন তৃণমূল কংগ্রেসের কে জানেন? সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস যাকে গর্ব করে বলতো আমাদের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, সেই মমতা ব্যানার্জি নিজে। কেননা মমতা ব্যানার্জি এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যাতে দলের লোক চূড়ান্ত হতাশ। এবং এই যে সুখেন্দু শেখররা বলছে যে দলটাই উঠে যাবে, তার আরও কারণ হচ্ছে মমতার এই সিদ্ধান্তহীনতা। কেন? দেখুন, মমতা ব্যানার্জি কিন্তু বুঝে গেছে যে মুখে যতই বাগাড়ম্বর করি, এখন বাইরে বেরোলে মানুষের উপর যা অত্যাচার গত 15 বছর ধরে করেছি, মানুষই আমাকে বুঝিয়ে দেবে। সেটা একদিন ওই হাইকোর্টে গিয়ে বুঝে গিয়েছিল। ফলে ভয়ে ফলতায় প্রচারে যায়নি। এখন যে দলের সব কিছু, দলের 42টা লোকসভা আসনের মুখ, যে দলের 294টা বিধানসভার মুখ, যাকে দল একদম প্রধানমন্ত্রী করে লালকেল্লায় পতাকা তুলিয়ে দিচ্ছে, সে ভয়ে ফলতার প্রচারে যেতে পারছে না। তাহলে তার কোনো অ্যাকসেপ্টেন্স থাকে? ওই নেত্রী ফেত্রী অগ্নিকন্যা ওসব অনেক পরের কথা, ঘুগনিকন্যা হয়ে গেছে। মানে এখন ছুঁচো ইঁদুরের পর্যায়ে কেউ ফেলছে না। বাংলার বাঘিনী ইত্যাদি ইত্যাদি যেসব শুনতাম, সেগুলো এখন অতীত। এরপর একটা কথা উঠেছিল যে নন্দীগ্রাম থেকে তো শুভেন্দু অধিকারী ছেড়ে দিয়েছে, তাহলে নন্দীগ্রাম তো এখন বাই ইলেকশন হবে, মমতা ব্যানার্জি নিজে দাঁড়াক সেখানে, নন্দীগ্রাম জিতে দেখাক, দলটা ঘুরে দাঁড়াবে। এই যে বলছে যে জোর করে বিজেপি হারিয়ে দিয়েছে, নন্দীগ্রামে গিয়ে জিতে দেখিয়ে প্রমাণ করে দিক না, সেই সাহস মমতা ব্যানার্জির হচ্ছে না। প্রার্থী খুঁজে বেড়াচ্ছে, প্রার্থী খুঁজে পাচ্ছে না। ওই পবিত্র কর যেটাকে ধরে বেঁধে প্রার্থী করেছিল, সে রাজি হয়নি। শেখ সুফিয়ান, যে মমতার নাকি সেনাপতি ছিল 2021 নির্বাচনে, সে রাজি হয়নি, কাউকে পাচ্ছে না। ফলে নিজে যেখানে দাঁড়াতে পারছে না, সেখানে লোকজনকে দাঁড়াতে বলছে। তার উপর আবার সবাইকে বলছে, এই তোমরা সব ঘরে ঢুকে বসে আছো কেন, তোমরা সব রাস্তায় নামো।
কেউ কথা শুনছে না যে ভাই আগে আপনি রাস্তায় নামুন, আপনি তো বলেছিলেন যে 21 তারিখ হকার নিয়ে যে আন্দোলন হবে সেখানে দারুণ আন্দোলন করে গোটা বাংলাকে কাঁপিয়ে দেবেন। কলকাতার হাওড়া, শিয়ালদা, তারপর বালিগঞ্জ এইসব জায়গায় হবে। শেষে পাঠালেন কাকে? মদন মিত্র, কুণাল ঘোষ আর ওই নয়না বন্দ্যোপাধ্যায় না কি আছে, ওদেরকে পাঠিয়ে দিলেন। আপনি তো বাড়ি থেকে বেরোলেন না। তাহলে আপনি যেখানে সামনে থেকে বেরিয়ে নেতৃত্ব দিতে পারছেন না পাবলিকের গালাগাল শোনার জন্য, পাবলিক তো দেখলেই চোর 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 করে তারা করছে এখন, সেইগুলো আমাদেরকে সহ্য করতে হবে। এমনকি এই মমতার এমন হাল হয়ে গেছে যে এতদিন যে বলতো আমি একাই 100, আমি একাই বিজেপিকে আটকে দিতে পারি, সে বামেদের কাছে, অতি বামেদের কাছে দু হাত পেতে ভিক্ষা চাইছে, বাবা এসো আমার সঙ্গে মিটিং করো, আমাকে বাঁচাও, আমি শেষ হয়ে যাচ্ছি। আর সেই বামেরা এখন হাতি কাদায় পড়লে তো ব্যাঙেও লাথি মারে, সুতরাং সেই বামেরাও লাথি মারছে, বামেরাও বুঝে গেছে তারা বিরোধী আসনে উঠে আসবে, তৃণমূল মুছে যাচ্ছে, বলে ভাগ তোর সঙ্গে মিটিংই করবো না। মমতার এই অবস্থা হয়ে গেছে। তার উপর দেখুন বিধানসভায় বিভিন্ন টেকনিক্যাল কারণ দেখিয়ে, যথাযথ কারণ দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে এখনও প্রধান বিরোধী দল হিসেবে মর্যাদা দেওয়া হয়নি এবং তাদের জন্য কোনো ঘরের ব্যবস্থা করা হয়নি। সেটা নিয়ে রোজ ওই শোভনদেব চট্টোপাধ্যায় আর কুণাল ঘোষ ধেই করে নাচছে, চিৎকার করছে, সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে, 2-5 জন তাতে রিয়াকশনও দিচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় না, এটা নিয়ে মুখে কুলু পেটে বসে আছে। দলে যখন মিটিং ডাকছে নেতারা আসছে না, মানে যারা হেরে গেছে তাদের কথা তো ছেড়েই দিন, যারা জিতে গেছে সেই বিধায়কগুলো অবধি আসছে না, মমতাকে কেউ পাত্তাও দিচ্ছে না। এবার একটা জল্পনা ছড়াচ্ছে যে মমতা ব্যানার্জি তাহলে ভবিষ্যৎটা কী হবে। যেটুকুনি শোনা যাচ্ছে সম্ভাবনা হিসেবে কীরকম মারাত্মক জানেন, মিডিয়া বুরুজ থেকে বুঝিয়ে সুঝিয়ে দলের নেতাকে, বিধায়ককে রিজাইন করিয়ে সেইখান থেকে বাই ইলেকশানে জিতবেন। প্রচুর মুসলমান ভোট আছে, যদি সেখান থেকে জিততে পারেন, বা বসিরহাটে যদি আগামী দিনে নির্বাচন হয়, উপনির্বাচন হয়, সেইখানে প্রচুর মুসলিম ভোট আছে, সেইখানে একবার তিনি ট্রাই করবেন। কিন্তু যেভাবে নন্দীগ্রামে আর ভবানীপুরে শুভেন্দু অধিকারী কান মূলে হারিয়ে দিয়েছেন, এই সাহস তিনি দেখাবেন ওই মেটিয়া বুরুজে দাঁড়াবার পরও যদি হেরে যান? বলা তো যায় না, মুসলিম ভোট কিন্তু শিফট হচ্ছে, সিপিএমের দিকে চলে যাচ্ছে, যদি মমতাকে রিজেক্ট করে দেয় তখন কি হবে? ফলে এই জায়গায় তিনি আর নেই। এখন একটাই জায়গা ছিল যেখানে তৃণমূল কংগ্রেস নাকি বিশাল বিপ্লব করবে, মমতা ব্যানার্জি সেটার ইন্ডিকেশন দিয়েছিল। সেটা কি না, বিজেপি এই 2026-এর নির্বাচনটা তারা নাকি চুরি করে জিতেছে। ফলে বিজেপির যে আসনগুলো জিতেছে সেগুলো স্ক্রুটিনি হওয়ার দরকার আছে। এই রায় তিনি মানছেন না, যে কারণে তিনি পদত্যাগ করেনি, তা খুব ভালো কথা। তারপর সব আসন থেকে সরে টরে এসে 150 আসনের কথা শোনা যাচ্ছিল, 150টা আসনে নাকি এই নিয়ে প্রতিবাদ জানাবে। সেইখান থেকে সরে এসে ফাইনালি কাগজপত্র জোগাড় করে কতগুলো আসন পাওয়া গেছে জানেন? 50টা আসন পাওয়া গেছে যেখানে নাকি তৃণমূল মামলা করতে পারে। ভাবুন একবার। এবারে এই 50টা আসনই আমি ধরলাম যুক্তির খাতিরে তৃণমূল মামলা জিতে গেল, তাহলে সেখানে বিজেপি হেরে যাবে। তাহলে এখন তো তৃণমূলের মধ্যে 80টা না 81টা এমএলএ আছে, সেখান থেকে যদি 50টা অ্যাডও হয়ে যায়, তৃণমূল তো আর সরকার করতে পারবে না। তাহলে আলটিমেটলি তাদের লাভটা কী হবে? আর সবথেকে বড় কথা, এই যে 50টা আসনে খেটে খুঁটে জোগাড় করেছে কাগজপত্র, যেখানে নাকি মামলা করার জায়গা আছে, তার মধ্যে অধিকাংশ পরাজিত প্রার্থীই বলছে যে ভাই আমরা ওই সব মামলা মোকদ্দমায় নেই। কেননা এইগুলোকে তো সব ওই বললাম, এদের কোনো রাজনৈতিক ব্যাপার ছিল না, যেখান থেকে পেরেছে তুলে এনে গায়ের জোরে ওই ভুয়ো ভোটার দিয়ে ছাপ্পা মেরে এতদিন মমতা অভিষেক জিতিয়ে নিয়ে এসছে। এরা খুব ভালো করে জানে এদের কোনো জনসংযোগ নেই, মানুষ এদেরকে লাথ মেরে হারিয়েছে। সুতরাং ওই মামলা মোকদ্দমা করতে গিয়ে আবার কী থেকে কী বেরোবে, কেঁচো থেকে কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে, তার উপর আবার মানুষের কোপে পড়ে যাব, সুতরাং রাস্তায় বেরোনো যাবে না, এমনিতেই তো চোর চোর করে তারা করছে, ফলে তারা কেউ রাজি হচ্ছে না। তাহলে আলটিমেটলি জায়গা কোথায় দাঁড়াচ্ছে? আলটিমেটলি জায়গা দাঁড়াচ্ছে গোটা 10 মামলা মমতা ব্যানার্জি ফাইনালি করতে চলেছে, এবং সেগুলো নাকি হাই প্রোফাইল প্রার্থী, যার মধ্যে হয়তো ভবানীপুরও থাকবে। কিন্তু সেই মামলা করে লাভটা কী হবে? এই মমতা ব্যানার্জি তো লাফিয়ে ঝাঁপিয়ে 2021-এর নন্দীগ্রাম নির্বাচন নিয়ে অনেক কথা বলেছিল, সেইটা নিয়েও মামলা করেছিল। গত 5 বছরে একটা দিন হিয়ারিং করতে পারেনি। এই মমতা ব্যানার্জি ওই মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল 21শে জুলাই, যেটার জন্য প্রোগ্রাম করে, নিজের 15 বছর যাবৎকালে সেই মামলার হিয়ারিং করতে পারেনি। তাহলে এই মমতা ব্যানার্জি 10খানা মামলা করবে, দুদিন একটু মিডিয়াতে কথা বলবে, আর তারপর সেই মামলার ভবিষ্যৎ কি সকলেই বসে গেছে। ফলে আলটিমেটলি মমতার যে আচরণ সেটাই কার্টুন বৃত্তিতে ভর্তি হয়ে গেছে। তাহলে এরকম যদি দলের নেত্রীর অবস্থা হয়, সেই দলটাকে সিরিয়াসলি দলের লোকেরা নেবে না। সেই কারণেই সুখেন্দু শেখরের মতো লোকগুলো বলছে যে এই দলটার কোনো ভবিষ্যৎ নেই। সেই জন্য একের পর এক নেতা নিজেদের পিঠ বাঁচাতে এখন পদত্যাগ করছে। আর যে কথাটা আমরা বুক ঠুকে বলেছিলাম, আলটিমেটলি সেটাই দাঁড়াচ্ছে যে তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে একবার চলে গেলে এই দলটার নাম, নিশান, অস্তিত্ব সমস্ত কিছু মিশে যাবে। কোনোদিন আর এই দলটাকে খুঁজে পাওয়া যাবে না। সেই দিকেই রেজাল্ট বেরোনোর দিনকুড়ির মধ্যেই তৃণমূল একদম সুন্দরভাবে হাঁটতে নয় একবারে দৌড়তে শুরু করে দিয়েছে। কি বলবেন তৃণমূল কংগ্রেসের এই অবস্থা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।